আরিশ নির্বিকারে ঘাসের ওপর থেকে উঠে দাঁড়িয়ে আরুর দিকে হাত বাড়িয়ে দিতেই আরু কাঁপা কাঁপা হাতে আরিশের হাতটা ধরে উঠে দাঁড়ালো। সানা আর আরাফ গাড়ির দিকে যেতে লাগলো। আরু লক্ষ্য করলো আরিশ তার দিকে তাকিয়ে আছে। আরুর হৃদস্পন্দন বাড়তে লাগলো। হার্টবিট 110 কি 120 ছুঁই ছুঁই। আরুর ঠোঁটজোড়াও কাঁপতে লাগলো। হঠাৎই আরিশ আরুকে জড়িয়ে ধরল ওর বুকে। আরুর মাথা আরিশের বুকে। আরিশের হৃদস্পন্দন স্বাভাবিক। আরও মুখ দিয়ে শ্বাস নিতে লাগলো। আরুর ঠোঁটজোড়াও কাঁপতে লাগলো। হঠাৎই আরিশ আরুকে জড়িয়ে ধরল ওর বুকে। আরুর মাথা আরিশের বুকে। আরিশের হৃদস্পন্দন স্বাভাবিক। আরও মুখ দিয়ে শ্বাস নিতে লাগলো। আরিশের শার্টটা চাপটে শক্ত করে জড়িয়ে রেখেছে ও। বড় বড় শ্বাস নিচ্ছে। হঠাৎ আরিশ বলে উঠল, কাঁপছো কেন আরু পাখি? ভয় পাচ্ছ? আরও উত্তর দিল না। ভয়ে চোখে জল চলে এসেছে। চোখ জোড়া ছলছল করছে। আরিশ মাথায় হাত বুলিয়ে বলল, আমি নিজে কখনো তোমার কাছে জানতে চাইনি তুমি আমাকে ভালোবাসো কি, আর কখনো জানতেও চাইবো না। হোক না আমার একতরফা ভালোবাসা, আমার তাতেও কোনো অভিযোগ নেই। তুমি তো আমার কাছে আছো, ব্যাস। আরও মাথা নাড়িয়ে না জানতে চাইল যে আরিশের ভাবনা সত্যি না। সেও আরিশকে ভালোবাসে, কিন্তু আরুর মুখ থেকে কোনো কথা বার হচ্ছে না। আরুর চোখ থেকে জল গড়ালো। অজানা কারণে আরুর ভীষণ কাঁদতে ইচ্ছে করছে। চেয়েও আরিশকে ওর মনের কথা বলতে পারছে না। আরু চোখ মুছে আরিশের কাছ থেকে সরে এসে বলল, আমাকে গাড়িতে নিয়ে চলুন, আমার শরীরটা খারাপ লাগছে ভীষণ। আরিশ আরুর হাতটা ধরে গাড়ির কাছে নিয়ে গেল। এই মুহূর্তে কোলে নেওয়াটা একটু রিস্কের, তাই ধীরে ধীরে আরুর হাত ধরেই নিয়ে গেল আরিশ। আরু গাড়িতে আরিশের বুকের মাঝে স্থান দখল করে রইল। আরুর মনের মাঝে অনেক কথা জমে আছে, কিন্তু সে আরিশকে কিছুই বলতে পারছে না। এই অপরাধ বোধ তাকে কষ্ট দিচ্ছে। রাত 11টা প্রায়। বাসায় ফেরার পর আরু আর আরিশের মুখোমুখি হয়নি। সাহস পাচ্ছে না আরিশের সামনে যাওয়ার। কোন মুখে যাবে সে, যেখানে আরিশ তাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে, আর সে সামান্য তার ভালোবাসার কথা আরিশকে জানাতে পারেনি। রাত 11টা বাজে প্রায়। খাওয়া দাওয়া শেষ করে যে যার ঘরে গেছে। আরিশ রুমে এসেছে কিছুক্ষণ আগে। আরও রুমে ঢুকে দেখল আরিশ টিভিতে আরুর ফেভারিট কার্টুন দেখছে। আরও টিভির দিকে এক পলক তাকিয়ে আরিশকে বলল, বলছিলাম কি, আজ রাতে ফুপিকে এই ঘরে ঘুমোতে বললে আপনার কি কোনো সমস্যা হবে? না মানে ফুপির কাছে আজকে ঘুমোতে ইচ্ছে করছিল, তাই আর কি। আরিশ আরুর দিকে তাকিয়ে স্বাভাবিকভাবে বলল, তুমি আজ রাতে আম্মুর রুমে থাকো, কোনো রকম কোনো সমস্যা হলে আমাকে ডাকবে। আরও অবাক হলো বেশ। আরিশ আগে কখনো এমন পারমিশন দেয়নি ওকে, আজকে দিল। না জানি আরিশ কি ভেবে কথাটা বলল, তা আরও আন্দাজ করতে পারল না। আরও আর কথা না বাড়িয়ে গুটি গুটি পায়ে রুমের বাইরে বেরিয়ে গেল। আরিশ পেছন থেকে বলল, সারাঙ্গায় আরু পাখি। আরও এই কথাটা শুনে থমকে গেল। আরিশের দিকে তাকিয়ে দেখল আরিশ ঠোঁট চেপে মুচকি হাসছে। আরও এবার হেসে ফেলল। আরুর বুকের মাঝের অপরাধ বোধের বিরাট পাথরটা এক নিমেষেই সরে গেল আরিশের বলা একটা শব্দে, আর আরিশের মুখের হাসিতে। আরিশের কথাই আরও উত্তর দিল না। মুচকি হেসে হাত দিয়ে কোরিয়ান স্টাইলে লাভ শেপ করে দেখালো আরু। আরু চলে গেল অনিকা খানের রুমে এক বুক প্রশান্তি ভরা অনুভূতি নিয়ে। রাত 1টা বাজে প্রায়। নিশুতি রাত, চারিদিকে থমথমে পরিবেশ। তো কখনো কখনো গাছের পাতার শনশন আওয়াজ কিংবা বিড়ালের ম্যাও ম্যাও আওয়াজ শোনা যাচ্ছে। অনিকা খানের পাশ থেকে অতি সন্তর্পণে পা টিপে টিপে কোনো রকম আওয়াজ না করেই আরও দরজা খুলে বেরিয়ে এলো। আরিশকে ছাড়া আজ ওর সত্যিই ঘুম হচ্ছে না। আরিশের বদ অভ্যেসগুলো যেন আরুর একান্ত প্রিয় হয়ে গেছে। আজ বুঝতে পারছে বেশ যে আরিশ কেন কখনো ওকে ছাড়া ঘুমোয় না।
কারণ ওদের দুজনেরই দুশ্চিন্তা মুক্ত একটা রাত পার করার জন্য দুজন দুজনকে ভীষণ রকম প্রয়োজন। বারান্দায় আলো জ্বলছে। সানার রুমের সামনে দিয়ে আরুর রুমে ঢুকতে হয়। রারু অতি গোপনে তার রুমের সামনের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। কপালে চিন্তার ভাঁজ। এত রাতে কি আরিশ ঘুমিয়ে পড়েছে? তাকে কি ডাকা ঠিক হবে? ডাকলেও দরজায় নক করবে নাকি ধীর কণ্ঠে ডাকবে? এত সব প্রশ্ন আরুর মাথায় ঘুরপাক খাচ্ছে। বেশ কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সেখানেই। বুঝে উঠতে পারছে না কিভাবে আরিশকে ডাকবে। তবে অনেক ভাবনা চিন্তা করার পর মনে করলো যে দরজায় নক করবে। না হলে এত রাতে যদি ডাকতে শুরু করে তাহলে সকলের ঘুম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যেই ভাবা সেই কাজ। আরও দরজায় নক করতে গেলেই দরজাটা যেন হালকা সরে গেল। আরও ভয়ে হাতটা সরিয়ে নিতেই দেখল ঘরের মধ্যে আলো জ্বলছে। আরও ধীর পায়ে দরজাটা খুলতেই দেখল আরিশ বিছানায় ল্যাপটপ নিয়ে বসে আছে। আরও অবাক হলো না, কারণ রাত জেগে আরিশের কাজ করার অভ্যেস আছে। আর যেদিন আরিশ জেগে থাকে সেদিন আরও কেউ জেগে থাকতে হয়। আরও দরজাটা খুলে রুমে প্রবেশ করতেই আরিশ ল্যাপটপটা বন্ধ করে বলল, দরজাটা দিয়ে লাইট অফ করে দাও। আরিশের কথাতে আরও বেশি চমকালো। এমন একটা সময়ে সে আরুকে দেখে সত্যিই অবাক হয়নি। আরও প্রশ্নটাকে আপাত সময়ের জন্য দমিয়ে রেখে দরজা দিল। ততক্ষণে আরিশ ল্যাপটপটা সোফার ওপর রেখে দিয়েছে। আরও লাইট অফ করলো না। আরিশের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি এত রাতে আমাকে দেখে অবাক হননি? আরিশ জল খেয়ে বোতলটা রাখতে রাখতে অতি স্বাভাবিকভাবে বলল, না তো, আমি তো জানতাম তুমি আসবে। আরও চমকালো। অতি দ্রুত উত্তর দিল, আপনি কি করে জানলেন যে আমি আবার আসবো? আরিশ এবার আরুর মাথায় হাত বুলিয়ে আরুর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, কারণ আমি হলাম তোমার সবচেয়ে প্রিয় বদভ্যাস, যাকে ছাড়া না তুমি শান্তিতে থাকতে পারবে আর না তুমি ঘুমাতে পারবে। বুঝলে আরু পাখি? আরিশ সরে এসে বলল, অনেক রাত হয়েছে আরু পাখি, এবার ঘুমাও। আরু আরিশের হাত ধরল। জেদ নিয়ে বলল, বলুন, আপনি কি করে বুঝলেন যে আমি আসবো? আরিশ আরুর গালে হাত রেখে বলল, আমি সব বুঝি আরু পাখি, এবার ঘুমাও। আরিশ ওর প্রশ্নের উত্তর দিচ্ছে না। আরুর রাগ হলো। বেশ সজোরে চিৎকার দিয়ে বলল, তাহলে এটা কেন বোঝেন না যে আমি আপনাকে ভালোবাসি? আরিশ আরুর চোখে চোখ রাখল। আরুর চোখ জোড়া অশ্রুসিক্ত। আরিশ উত্তর দিল না এবারেও। আরু নাছুর বান্দা। এইভাবে আমার প্রশ্নটা ইগনোর করছেন কেন? বললাম না আমি আপনাকে ভালোবাসি। আরুর চোখ দিয়ে জল গড়ালো। আরিশ দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বেয়ে গড়িয়ে পড়া জল হাত দিয়ে মুছে দিয়ে বলল, হ্যাঁ আমি জানি তুমি আমাকে ভালোবাসো, যেমন আমি তোমাকে বাসি। আরু আরিশকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, না, আপনি জানেন না, আপনি কিচ্ছু জানেন না। যদি জানতেন তাহলে আমাকে জিজ্ঞেস করতেন যে আমি আপনাকে ভালোবাসি কিনা। আরিশ চুপ করে রইল। আরুর পাগলামি রীতিমতো বাড়ছে। আরিশ আরুর দিকে তাকিয়েই রইল নীরবে, কিন্তু কিছু বলছে না। আরু কাঁদতে কাঁদতে ব্যালকনিতে গিয়ে পেটে আলতো করে হাত দিয়ে হাঁপাতে লাগলো। চোখের সামনে সব কেমন ঘোলাটে লাগছে আরুর কাছে। আরিশ ধীর পায়ে আরুর কাছে গিয়ে দাঁড়ালো। দুজনেই চুপচাপ। আরও কিছুটা শান্ত হলো। আরিশের দিকে তাকিয়ে থমথমে কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপনি সত্যিই জানতেন আমি আপনাকে ভালোবাসি? আরিশ বাঁকা হাসল। আরিশ এখনও নিরুত্তর। এই অবুঝ মেয়েটাকে এখন সে কিভাবে বোঝায় যে সব কিছু বোঝার জন্য সবসময় প্রকাশ করার দরকার পড়ে না। আরও এবার আরিশের বাম হাতটা আঁকড়ে ধরে আরিশের শরীরে ওর ভর ছেড়ে দিল। আর বলতে লাগলো, আপনাকে না আমি আগে কখনো ভালোবাসিনি, জানেন তো। আপনি যেমন আমাকে সেই আমার ছোট বয়স থেকে ভালোবাসতেন, আমি পারিনি আপনাকে কখনো ওইভাবে ভালোবাসতে, আর আপনার ভালোবাসা কখনো বোঝার চেষ্টা করিনি। আরিশ কোনো উত্তরই দিল না। আজ যেন সে নীরব শ্রোতা। আরও পুনরায় বলল, ছোটবেলা থেকে যখন আপনি আমাকে এত আগলে আগলে রাখতেন,
তখন না আমার আপনার কেয়ারগুলো একদম ভালো লাগতো না। শুধু মনে হতো আপনি আমাকে বন্দি করে রাখতে চান নিজের কাছে, কিন্তু আমি কখনো তা চাইনি। ছোটবেলায় বিষয়গুলো বুঝতাম না। তবে ক্লাস 10-এ যখন আপনি আমার সব ফ্রেন্ডদের বলেছিলেন যে আপনি আমার জামাই, তখন আপনার ওপর রাগ হয়েছিল অনেক। তারপর আপনি যখন আমার সময় অসময়ে পাশে থাকতে শুরু করলেন, আমার সব দায়িত্ব আপনি নিয়ে নিলেন, তখন থেকে আমি নিজের প্রতি অমনোযোগী হই। মনে হতো আপনি তো আছেন আমাকে দেখার জন্য। আমি তখন থেকে আপনাকে অনেক ভয় পেতাম, কারণ আপনি সব সময় আমাকে বকাঝকা করতেন। তেমনই আমার যা যা দরকার হতো আপনি চাইতে না চাইতেও সামনে এনে হাজির হতেন। আমি না বুঝতাম না আপনি কি করে আমার মনের কথা বুঝতেন। তারপর আমি আপনার হয়ে গেলাম। চিরকালই আপনাকে বিরক্ত করার সব রকম পন্থা আমি অবলম্বন করেছি, আর আপনিও কখনো বিরক্ত হননি। বিশ্বাস করুন, এভাবে আমাকে কেউ ভালোবাসেনি, আমার বাবা মা ছাড়া। আপনি সত্যি অনেক ভালোবাসা, অনেক সুখ, অনেক আনন্দ ডিজার্ভ করেন, কিন্তু আমি আপনাকে দিতে পারি না। আরুর শেষের কথাটা শুনে আরিশ আরুর দিকে তাকালো। দিয়েছ তো। না, আমি পারিনি, আর পারবো কিনা জানি না। আরিশ আরুকে বুকে টেনে বলল, তুমি তো আমার সবচেয়ে বড় হ্যাপিনেস। সত্যি বলতে আমার জীবনের দুটো বড় ড্রিম ছিল, একটা তোমাকে পাওয়া আর একটা ডক্টর হওয়া। তুমি আমার ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রায়োরিটি। আরু আরিশকে আঁকড়ে নিল। আরু বলে উঠল। শরণ জি হোক। আরিশ হাসতে হাসতে বলল। সারাঙ্গায়ও নট। আরু নাক টেনে বলল। এজন্যই আপনাকে আমি জাতীয় অভদ্র বলি। অলওয়েজ তেরামো করেন, সোজাভাবে কথা বলেন। আরিশ মুখ গোমরা করে বলল। ওই নিম পাতার ফ্যাক্টরি নামটা তুমি আর বলবে না, আমি মোটেই নিম পাতার ফ্যাক্টরি না। আরু 3বার বলে উঠল। নিম পাতার ফ্যাক্টরি, নিম পাতার ফ্যাক্টরি, নিম পাতার ফ্যাক্টরি। আরিশ মুচকি হেসে বলল। ড্রামা কুইন। 2 মাস পর রাত 11:30। দেখুন বেবি কি করছে। মৃদু কম্পমান সুরে বলে উঠল আরু। আরুর গলার স্বর কাঁপছে। এ এক অদ্ভুত অনুভূতি। আরুর মুখে একরাশ হাসি আর চোখে অশ্রুকণার ভিড়। আরিশ আরুর পেটের দিকে হাত বাড়ালো। আরিশের হাত কাঁপছে কোনো এক অজানা অনুভূতিতে। এ এক অদ্ভুত অনুভূতি। আরুকে নিয়ে আরিশ যে ভয়গুলো পেত সেগুলো এখন আর হয় না, কারণ সব টেস্ট আর সিনিয়র ডক্টরের সাথে আরিশ কনসাল্ট করেছে আর জানতে পেরেছে যে আরুর ডেলিভারিতে হয়তো কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে। আরিশ আলতো করে আরুর পেটে হাত দিলেই, বেশ একটু নড়াচড়া অনুভব করতেই আরিশ ভয়ে আচমকাই হাত সরিয়ে নিল। ভয় পাচ্ছেন কেন? হাত দিন, দেখুন কিচ্ছু হবে না। আরু আরিশের হাতটা নিয়ে ওর পেটের ওপর রেখে বলল। দেখুন ওর ছোট্ট ছোট্ট পা দিয়ে কিক করছে। আরিশ আরুর মুখের দিকে তাকালো। পৃথিবীর সমস্ত সুখ যেন আরুর হাসির মাঝেই আরিশ দেখতে পাচ্ছে। আরিশ আরুর গালে হাত রেখে বলল। তুমি ব্যথা পাচ্ছ না তো? আরু হাসতে হাসতে বলল। তোর পাগল, ব্যথা পাবো কেন? আমার তো এখন বেশ মজা লাগছে বিষয়টা। মনে হচ্ছে আরশিয়ান যেন আমার সাথে খেলা করছে। আরিশ নিঃশব্দে হেসে উঠল। আরুর কাছ থেকে উঠে গিয়ে রুম থেকে একটা পাতলা পশমের চাদর এনে আরুর গায়ে জড়িয়ে দিয়ে আরুর পাশে বসল। আরিশ আরুর পাশে হতেই আরু আরিশের কাঁধে মাথা রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলল। নানা ভাইকে মিস করি মিস্টার অভদ্র। আরিশ আরুর হাতটা নিচের মুঠোয় ভাঁজ করে নিয়ে বলল। মন খারাপ আরু পাখি? আরু উত্তর দিল না। খানিকক্ষণ থেমে বলল। আজ নানা ভাই থাকলে ভীষণ খুশি হতো জানেন তো। আরিশ একটা গভীর শ্বাস ছাড়ল। আরু পাখি বলে ডেকে উঠতেই আরু মৌন স্বরে জবাব দিল। তারপর কি হলো শুনবে না? আরিশের এমন বলাতে আরু বুঝে গেল নিমেষেই যে আরিশ কি বলতে চাইছে। আরিশের হাতটা আঁকড়ে ধরে বলল।